আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে আবার একটি তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো ট্রানজিট ভিসা নিয়ে, অর্থাৎ ভারতীয় ট্রানজিট ভিসা নিয়ে। আমরা যারা ভারত ভ্রমণ করছি এবং ভারত থেকে যারা ইতিমধ্যে চিন্তা করছি যে না আমরা নেপাল কিংবা ভুটান ভ্রমণ করব, তাদের জন্য ট্রানজিট ভিসাটি অবশ্যই দরকার। তাই ট্রানজিট ভিসাটি কিভাবে করতে হয়, কোথা থেকে ট্রানজিট ভিসা করতে হয় এবং কি ডকুমেন্ট লাগে ট্রানজিট ভিসা করতে, আজ আমি আপনাদের সামনে তার বিস্তারিত আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল রাখবেন যে এই ট্রানজিট ভিসাটি কিন্তু তখনই হবে যখন আপনার কাছে পাসপোর্ট থাকবে এবং আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই যাতে লাস্ট যে পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকে, তখনই আপনি ট্রানজিট ভিসা করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে ট্রানজিট ভিসাটি করতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে আপনাদের সামনে আমার এই নোটিফিকেশনগুলো চলে আসতে পারে। তো চলুন শুরু করি, কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে ট্রানজিট ভিসা করতে হয়। দীর্ঘ করোনার আবির্ভাব চলে যাওয়ার পর ভারত সরকার নিয়ম করেছে যে বাই রোডে আবার নতুন করে ভিসা দেওয়া শুরু করেছে। যদিও এই ভিসাটি প্রায় 2 বছর বন্ধ ছিল, এখন আবার আজ প্রায় 1 মাস হতে চললো যে ভারত সরকার বাই রোডে ভিসা দেওয়া শুরু করেছে। তো এই বাই রোডের ভিসার তাগিদেই দেখা গেছে যে আমরা কেউ কেউ হয়তো ভারত থেকে বিভিন্ন ভারতের প্রদেশে যাচ্ছি, তখন কিন্তু আমাদের আর কোনো পারমিশন নিতে হয় না। কিন্তু আমরা অনেকে চিন্তা করছি, ইতিমধ্যে চিন্তা করেছি যে ভারত থেকে আমরা হয়তো নেপাল যাব কিংবা ভুটান যাব। তো যখন নেপাল কিংবা ভুটান যাব তখন কিন্তু আমাদের যে ট্যুরিস্ট ভিসাটা, অর্থাৎ যে ট্যুরিস্ট ভিসা আমরা করেছি সেটা দিয়ে কিন্তু আমরা নেপাল কিংবা ভুটান যেতে পারবো না। তার জন্য একটি প্রক্রিয়া সম্পন্ন করতে, আর সেই প্রক্রিয়াটি হচ্ছে ট্রানজিট ভিসা। তো আজ আমি আপনাদেরকে বলবো ট্রানজিট ভিসা কিভাবে করতে হয়। প্রথমত হচ্ছে ট্রানজিট ভিসা কি, এটা আপনাদের জেনে রাখা ভালো। ট্রানজিট ভিসাটা হলো বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারত হয়ে নেপাল কিংবা ভুটান যান, তখন তাকে একটা মধ্যের একটা দেশের অনুমতি নিতে হয়। অর্থাৎ আমি যখন বাংলাদেশ থেকে নেপাল যাব, তাহলে আমার যেতে হবে ভারত হয়ে। তখন আমাকে ভারত থেকে একটি ট্রানজিট ভিসার অনুমোদন নিতে হবে। অর্থাৎ আমি যে নেপাল ঢুকবো, নেপাল ঢুকার জন্য ভারত হয়ে নেপাল ঢুকবো, সেজন্য ভারত থেকে ভারতীয় একটা ট্রানজিট ভিসা নিতে হবে। আর এই ট্রানজিট ভিসা করার জন্য আপনাকে অবশ্যই অতিপূর্বে আমরা নর্মাল ভিসা করার জন্য যা যা ডকুমেন্ট দরকার ছিল সেই ডকুমেন্টগুলো অবশ্যই দিতে হবে, সাথে আরও অতিরিক্ত কিছু জিনিস যোগ করতে হবে। তো আবারও বলছি, আমরা যখন ভারত হয়ে নেপাল কিংবা ভুটান যাব, তখন আমাদের এই ট্রানজিট ভিসাটি অবশ্যই করতে হবে। তো ট্রানজিট ভিসাটি করার জন্য যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আপনি হয়তো ইতিমধ্যে ভেবে আছেন যে আপনি যাবেন নেপাল কিংবা ভুটান। তাহলে আপনি যখন নেপাল কিংবা ভুটান যাবেন, তখন আমার প্রথমে করতে হবে কি, ভারতীয় একটা ট্রানজিট ভিসা করতে হবে। আর এই ট্রানজিট ভিসার জন্য প্রথমে আমার লাগবে হচ্ছে আমার একটি পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস মেয়াদ থাকতে হবে এবং লাস্টে 2টি পাতা খালি থাকতে হবে। দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার এনআইডি কিংবা জন্ম সনদ। যদি আমার পাসপোর্টটি এনআইডি দিয়ে করা থাকে তাহলে এনআইডি নাম্বারটা দিতে হবে, আর যদি জন্ম সনদ দিয়ে করা থাকে জন্ম সনদ দিতে হবে। তৃতীয় লাগবে পেশাগত প্রমাণপত্র। অর্থাৎ আমি যদি ব্যবসায়ী হয়ে থাকি তাহলে আমার ট্রেড লাইসেন্সটি লাগবে, আর আমি যদি চাকরিজীবী হয়ে থাকি তাহলে আমার সেই প্রতিষ্ঠান থেকে একটি এনওসি নিতে হবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। আর আমি যদি স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমার স্টুডেন্ট আইডি কার্ডটি শো করতে হবে, অর্থাৎ স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি নিতে হবে। আর চতুর্থ যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার আর্থিক প্রমাণপত্র, অর্থাৎ আমি যে সেই দেশে যাব, সেই দেশে যেয়ে কি খরচ করবো সেটার একটা আর্থিক প্রমাণ। অর্থাৎ আমার হয় ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, না হলে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে ডলার ইনভেস্টমেন্ট করতে হবে। তো ব্যাংক স্টেটমেন্ট কিংবা ডলার ইনভেস্টমেন্ট যেটাই আপনি দেন না কেন, অবশ্যই যাতে সেটা 6 মাসের হয় এবং সেটা যখন আপনি আবেদনের সাথে দিবেন, সেটা অবশ্যই যাতে যেদিন আবেদন জমা দিবেন তার যাতে 10 দিন আগের বেশি না হয়। অর্থাৎ চেষ্টা করবেন যে যেদিন আপনি জমা দিবেন এর 2 দিন আগে স্টেটমেন্টটা তোলার জন্য।
তারপরে আপনি দিবেন ইউটিলিটি বিল, অর্থাৎ আপনি যে বর্তমানে যে ঠিকানা আছেন সেই ঠিকানা প্রমাণের জন্য একটি বিল পেশ করতে হবে, অর্থাৎ বিলটি হয় বিদ্যুৎ বিল, না হয় পানি বিল, নাহলে কারেন্ট বিল, যে কোনো একটি আপনি এখানে দিতে হবে। পঞ্চম আপনার যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আপনার একটি 2x2 একটি ছবি দিতে হবে, 2x2। আর এই ছবিটি আমরা অনলাইনে যে আবেদনপত্রটি পূরণ করেছি সেই আবেদনপত্রের সাথে এটা লাগিয়ে দিতে হবে। আমি ইতিপূর্বে অবশ্য ছবি কিংবা অনলাইনে আবেদনপত্র এবং কি কি ডকুমেন্ট আপনার ভিসার জন্য দিতে হয় তা নিয়ে কিন্তু 2-3টি ভিডিও করেছি, আপনারা ইচ্ছা করলে আমার পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন। পঞ্চম যেটা লাগবে সেটা হচ্ছে যে এখন এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে শুনবেন। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে দিতে হবে ট্রানজিট ভিসা করতে গেলে। ট্রানজিট ভিসা করতে গেলে প্রথম হচ্ছে যে আপনি যে দেশে যাবেন, অবশ্যই সেই দেশের যদি আপনি ইতিপূর্বে স্টিকার ভিসা করে থাকেন তাহলে সেই ভিসার ফটোকপিটি দিবেন। আর যদি আপনি স্টিকার ভিসা না করে থাকেন তাহলে যখন আপনি যে দেশে যাবেন সেই দেশে যাওয়ার জন্য আপনার হোটেল বুকিং এবং বাস টিকিট অবশ্যই দিতে হবে। তো মনে রাখবেন, হোটেল বুকিং কিংবা বাস টিকিটটি যখনই করবেন, আপনি যেদিন ভিসার জন্য সাবমিট করবেন অবশ্যই তার 10 দিন পরে সেটার ব্যবস্থা করবেন, সেটার টিকিট করবেন কিংবা আপনার হোটেল বুকিং দিবেন, কারণ আপনার এই ভিসা প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে মিনিমাম হয়তো 10 দিন লেগে যেতে পারে। তো আপনি যদি এর আগে করে ফেলেন, দেখা গেছে যে এই ভিসাটি হতে হতে ওটার সময় শেষ হয়ে যাবে, তাই অন্তত 10 দিন পরে যাতে হয়। তাই আবারও বলছি, আপনার হোটেল বুকিং কিংবা বাস টিকিট কনফার্ম করতে হবে। তো বাংলাদেশ থেকে ডাইরেক্ট নেপালের কোনো বাস নেই বিদায় আপনি কি করবেন, ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যে বাসগুলো যায় কিংবা ঢাকা থেকে বুড়িমারি পর্যন্ত যে বাস যায় সেই বাসের টিকিটটি কনফার্ম করবেন। তো সাধারণত শ্যামলী আছে, তারপরে সোহাগ পরিবহন আছে, বিআরটিসি আছে, আপনি যে কোনো একটি বাসের থেকে সেই টিকিটটা কনফার্ম করে নিতে হবে। চতুর্থ যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি অবশ্যই যখন আপনার ভিসাটি সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি রওনা করার টাইমে আবার আপনার প্রতিষ্ঠান থেকে একটি ছুটির দরখাস্ত নিতে হবে, আর আরেকটি কথা, আপনাকে কিন্তু ট্রানজিট ভিসা, অর্থাৎ আপনাকে যে ভারতীয় ট্রানজিট ভিসা দিবে সেটার মেয়াদ থাকবে 15 দিন। আর এই 15 দিনের মধ্যে আপনার আবার আপনার দেশে ব্যাক করতে হবে। আর আপনি যখন বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করবেন তখন আপনি ভারতে অবস্থানকালীন 72 ঘন্টা পর্যন্ত আপনি ভারত থাকতে পারবেন। সেই 72 ঘন্টার মধ্যে আপনি ইচ্ছা করলে হোটেলেও থাকতে পারেন, মার্কেটিংও করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন। 72 ঘন্টার মধ্যে আপনার আবার নেপাল কিংবা ভুটানে প্রবেশ করতে হবে। তদ্রূপ আপনি আবার যখন নেপাল থেকে ফিরে ভারতে আসবেন, তদ্রূপ ফেরার টাইমে আপনি 72 ঘন্টা টাইম পাবেন। এই 72 ঘন্টার মধ্যে আপনি ভারত ছেড়ে বাংলাদেশে চলে আসতে হবে। তাহলে বুঝতে পারছেন যে আপনি যখন নেপাল যাবেন কিংবা ভুটান যাবেন তখন ভারত হয়ে যখন ভারতে আপনি 72 ঘন্টা থাকতে পারবেন। এই 72 ঘন্টার মধ্যে আপনার নেপাল কিংবা ভুটান যেতে হবে। আবার ভুটান থেকে যখন ভারতে আসবেন তখন 72 ঘন্টা থাকতে পারবেন। এই 72 ঘন্টার মধ্যে আপনার বাংলাদেশে প্রবেশ করতে হবে। আর ট্রানজিট ভিসা সাধারণত 3 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, আরেকটা হচ্ছে ডাবল এন্ট্রি, আরেকটা হচ্ছে রি এন্ট্রি। সিঙ্গেল এন্ট্রিটা সাধারণত কারা সিঙ্গেল এন্ট্রি নিবে, আপনি হয়তো মনে করেছেন যে আপনি বাই রোডে নেপাল যাবেন কিংবা ভুটান যাবেন কিন্তু ফিরবেন বিমান যোগে, তখন আপনি সিঙ্গেল এন্ট্রির জন্য আবেদন করবেন। অর্থাৎ সিঙ্গেল এন্ট্রির জন্য আবেদন করবেন এই কারণে, আপনি ধরেন সিঙ্গেল এন্ট্রিটা দিয়ে বাংলাদেশ থেকে ভারত গেলে ভারত থেকে নেপাল চলে গেলেন, তাহলে আপনি কিন্তু সিঙ্গেল এন্ট্রি অলরেডি শেষ। আপনি ফিরবেন কিভাবে, তখন কিন্তু আপনারা সিঙ্গেল এন্ট্রির মেয়াদ রইল না, তখন আপনি ফিরতে হবে বিমান যোগে। আর যদি আপনি ডাবল এন্ট্রি করেন, ডাবল এন্ট্রি করলে আপনি আসা যাওয়া দোনোটাই বাই রোডে আসতে পারবেন। যেমন আপনি বাংলাদেশ থেকে ভারত যাবেন, ভারত থেকে নেপাল যাবেন, আবার আসার টাইমে নেপাল থেকে ভারত আসবেন, ভারত থেকে বাংলাদেশে আসবেন বাই রোডে, তাহলে ডাবল এন্ট্রি। আর রিএন্ট্রিটা হচ্ছে অনেকে আমরা প্রবাসী আছি যারা দেখা গেছে যে হয়তো আমরা বাংলাদেশের পোর্টটা ইউজ করে অন্য দেশে যাব, তখন তারা রিএন্ট্রি ভিসার জন্য ইউজ করে। দেখা গেছে যে আমাদের হয়তো দেখা গেছে যে আমরা বাংলাদেশ থেকে যাব ইন্ডিয়ার থেকে আমরা যে কোনো দেশে যাব, অর্থাৎ ইন্ডিয়ার থেকে বা বিমান যোগে হয়তো আমরা বিভিন্ন দেশে যাব বিমান ভাড়া কমানোর জন্য, তখন আমরা রিএন্ট্রিটা করি এই কারণে যে আমি যেই দেশে যাই না কেন সেই দেশে যাওয়ার সাথে সাথে আমি হয়তো দেখা গেছে 2-3 বছরের মধ্যে আর আসবো না,
কিন্তু 2-3 বছর পর যখন আবার ফিরে আসবো তখন আমার ওই ভিসাটি কিন্তু ফলো আপ হবে। তখন যদি রিএন্ট্রি থাকে তাহলে আমার আর ঝামেলা হবে না। তখন আমি আবার ব্যাক করার টাইমে বিমান যোগে ডাইরেক্ট বাংলাদেশে চলে আসতে পারবো, তাতে আর সমস্যা হবে না। তো আসলে আপনার বাই রোডে ট্রানজিট ভিসা করার একটাই কারণ, সেটা হচ্ছে যে দেখা গেছে বর্তমানে বিমানের ভাড়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের অনেকের আছে বিমানে ভ্রমণ করা সম্ভব হয় না। সেই জন্য আমরা বাই রোডে ট্রানজিট ভিসাটি করি। বিশেষ করে নেপাল কিংবা ভুটান অতি সহজে বা ভারতের সীমানা দিয়ে অতি সহজে নেপাল কিংবা ভুটানে ঢুকা যায়। তাই আমরা বাই রোডে ভিসাটি করে থাকি। আর বাই রোডে যখন আমরা ভিসা করব তখন দেখা যাচ্ছে আমাদের বিমানে যা ভাড়া হবে তার 10 ভাগের 1 ভাগ খরচ হবে বাই রোডে। আর যদি বিমানে যায় তাহলে সেই 10 ভাগটাই খরচ হয়ে যাবে। তো একটু হয়তো সময় বেশি লাগবে, কিন্তু আমার আর্থিক দিক থেকে অনেক আমি সুবিধা পাবো। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজ যে ট্রানজিট ভিসাটা নিয়ে আলোচনা করলাম, আমি আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রানজিট ভিসাটি করতে হয়। আর যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে কোন জিনিসটি আপনি না বুঝতে পেরেছেন। আর যদি ট্রানজিট ভিসা নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আবারও বলে থাকি, যখন আপনি ভারত থেকে নেপালে যাবেন তখন আপনার ট্রানজিট ভিসা করতে হবে, কিংবা ভারত থেকে ভুটান যাবেন অবশ্যই ট্রানজিট ভিসা করতে পারবেন। আরেকটি কথা বলি, আপনারা হয়তো ইতিপূর্বে ট্যুরিস্ট ভিসা করে ফেলেছেন। এখন চিন্তা করেছেন যে আমি যেহেতু ট্যুরিস্ট ভিসা করেছি আমার কি ট্যুরিস্ট ভিসাটি বাদ হয়ে যাবে ট্রানজিট ভিসা করলে? না, আপনার ট্যুরিস্ট ভিসাটি বাদ হবে না। সেই ক্ষেত্রে আপনার ট্রানজিট ভিসাটিও থাকবে, চলমান থাকবে, এবং ট্যুরিস্ট ভিসাটি থাকবে। তবে যদি ভিসা অফিসার মনে করে যে আপনার সকল ভিসা বাদ দিয়ে ট্রানজিট ভিসাটি চলমান রাখবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ট্রানজিট ভিসায় সে তা লিখে দিবে যে আপনার পিছনের যত ভিসা আছে সব বাতিল, ট্রানজিট ভিসাটাই চলমান। তো এটা খুব রেয়ার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে দুটো বিষয় চলমান থাকে। তো আসলে ভিসা অফিসার কখন কি করে এটা আপনি কিংবা আমি কেউই বলতে পারবো না। তবে একটা কথাই বলবো যে এটার সংখ্যা খুব কম। তো আমরা হয়তো ইতিমধ্যে বাংলাদেশ থেকে ভারত যাচ্ছি, ভারতের বিভিন্ন অঞ্চলে যাওয়ার জন্য চেষ্টা করছি এবং যাচ্ছি, কিন্তু নেপাল যাওয়ার জন্য আমরা অনেকে অলরেডি রেডি হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে যাব। বিশেষ করে যারা নতুন তারা অনেকে কি করে, আমার জানা মতো আমি কয়েকবার দেখেছি যে এমনও লোক দেখেছে যে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে চ্যাংড়াবান্ধা হয়ে আপনার দেখা গেছে যে নেপাল ঢোকার জন্য সেখানে আপনার রানীগঞ্জ অর্থাৎ পানির ট্যাঙ্কির সামনে যেয়ে তারা নেপাল ঢোকার জন্য চলে গেছে, কিন্তু সেখান থেকে তাদের ফিরে আসতে হয়েছে। তার একটাই কারণ, তাদের কাছে ছিল ট্যুরিস্ট ভিসা, যার কারণে তাদেরকে ঢোকার অনুমতি তারা দেয়নি। যদি তাদের কাছে ট্রানজিট ভিসা থাকতো তাহলে অবশ্যই তারা ঢুকতে পারতো। তাই আপনারা যারা ইতিমধ্যে নেপাল কিংবা ভুটান যাওয়ার চিন্তা করছেন তারা অবশ্যই ট্রানজিট ভিসা করে, ভারতীয় ট্রানজিট ভিসা করে নেপাল কিংবা ভুটানে যেতে হবে। তা আরেকটি কথা, সেটা হচ্ছে যে আপনার যদি ডাবল এন্ট্রি নেন, আপনি যদি বাই রোডে আসা যাওয়া করতে চান, অর্থাৎ আসা এবং যাওয়া দুটোটাই বাই রোডে করতে চান, অবশ্যই আপনি ডাবল এন্ট্রি ভিসাটি নেবেন। আর আপনি যখন ভিসা আবেদনপত্রটি ফিল আপ করবেন, অন্য আবেদনপত্রের মতো এই আবেদনপত্রটি ফিল আপ করতে হবে, শুধু ভিসার ধরনের জায়গায় আপনি ট্রানজিট ভিসাটা দিবেন। ভিসার ধরনের জায়গায় আপনি ট্রানজিট ভিসাটা উল্লেখ করবেন। আর পোর্টের জায়গায় আপনি যদি ভারত হয়ে নেপাল যান তাহলে চ্যাংড়াবান্ধা রানীগঞ্জ দিবেন। আর যদি ভারত হয়ে আপনি ভুটান যান তাহলে চ্যাংড়াবান্ধা জয়গা দিবেন। অর্থাৎ ভারত হয়ে নেপাল গেলে চ্যাংড়াবান্ধা কিংবা বুড়িমারি, আর ওইখানে ভারতের সীমান্ত হচ্ছে রানীগঞ্জ। আর যদি আপনি ভুটান হয়ে যান চ্যাংড়াবান্ধা, আর ভারতের সীমান্ত হচ্ছে চ্যাংড়াবান্ধা কিংবা বুড়িমারি বাংলাদেশের সীমান্ত, আর ভারতের সীমান্ত হচ্ছে জয়গা। তো আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুক মোটামুটি সব কিছু সম্বন্ধেই ধারণা দিয়েছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কিভাবে ট্রানজিট ভিসা করতে হয়। তো ইতিমধ্যে অলরেডি আমাদের যদিও পোর্টগুলোর সমস্যা ছিল, আগে 2টি পোর্ট দিয়েছিল, যেমন আপনার আগরতলা এবং হরিদাসপুর, কিন্তু এখন প্রায় সবগুলো পোর্ট খুলে গেছে। বিশেষ করে চ্যাংড়াবান্ধা পোর্টটি অলরেডি চালু হয়ে গেছে এবং ইতিমধ্যে ট্রানজিট ভিসা দেওয়া শুরু হয়ে গেছে। আর ট্রানজিট ভিসার ক্ষেত্রেও
নর্মাল ভিসাতে যেই ধরনের ফি ছিল আগে 800 টাকা, ট্রানজিট ভিসাটাও 800 টাকা ফি প্রদান করে আপনাকে ভিসার আবেদন করতে হবে। আর অ্যাজ ইউজুয়াল আগের যেভাবে ভিসার আবেদন করেছিলেন ঠিক সেভাবে ভিসার আবেদন করতে হবে। শুধু 3-4টে জিনিস খেয়াল রাখবেন। একটা হচ্ছে ভিসার আবেদনপত্রটি যখন ফিল আপ করবেন সে জায়গায় আপনার ভিসার ধরনে লিখবেন ট্রানজিট ভিসা। আর কাগজপত্রের সাথে সব কাগজপত্র আগে অন্যান্য ভিসাতে যেরকম ছিল সব কাগজপত্র আগের ভিসার মতোই থাকবে, শুধু কয়েকটি কাগজ যোগ হবে। একটা হচ্ছে যে আপনার হোটেল কনফার্মেশন, দ্বিতীয় হচ্ছে বাস টিকিট, আসা যাওয়ার বাস টিকিট, হোটেল কনফার্মেশন, এবং দ্বিতীয় হচ্ছে আসা যাওয়ার বাস টিকিট। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে কিভাবে ট্রানজিট ভিসাটি করতে হয়। তো আমি ভিডিওটি আর বেশি লম্বা করব না। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার আসে এবং আপনাদের ভ্রমণ আনন্দদায়ক করে তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের ভ্রমণের আনন্দের জন্যই। তাই বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনারা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে আপনাদের পাশে নোটিফিকেশনগুলো চলে যায়। আর লাইক করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি নিজেও দেখবেন, অন্যকেও দেখার জন্য উৎসাহিত করবেন। তাতে করে আপনার কোনো ক্ষতি হবে না, উপকার হবে। কারণ আপনি যদি নিজে দেখে একটু উপকৃত হন এবং আরেকজনকে যদি দেখতে বলেন তাহলে সে দেখেও যদি উপকৃত হয় এতে আপনার জন্য মঙ্গলই হবে, খারাপের কিছু হবে না। তাই বন্ধুরা আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্ত। আর আরেকটি কথা, আপনারা যদি আমার কাছ থেকে আরো কোনো নতুন ভিডিও দেখতে চান, কোনো দেশ সম্বন্ধে কিংবা কোনো কিছু তথ্যমূলক কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদের জন্য সেই ভিডিওটি তুলে ধরবো। তো ইতিমধ্যে আমি আপনাদেরকে ভারতের পাশাপাশি নেপাল এবং থাইল্যান্ড এই দুটি দেশ নিয়েও কিছু ভিডিও দিব সামনে। আপনারা অপেক্ষা করেন, কিছু ভিডিও আসবে। বিশেষ করে থাইল্যান্ডের একটি ভিডিও আমার 2-1 দিনের মধ্যে সম্প্রচার হবে এবং তাতে থাইল্যান্ড যে নতুন নিয়মে কিভাবে ভিসা করতে হয় এবং কি কি নিয়ম মেনে চলে এখন থাইল্যান্ডের ভিসা করতে হবে এবং কি কোথায় থাকতে হবে, কিভাবে করলে ভালো হবে তা বিস্তারিত আপনাদেরকে ওই ভিডিওতে তুলে ধরবো। তাই ওই ভিডিওটির জন্য আপনারা অপেক্ষা করুন এবং যদি কমেন্টস থাকে কোনো কমেন্টস করে জানান, তবে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্য দিয়েই আপনাকে থাইল্যান্ড কিভাবে ভিসা করবেন, কিভাবে যাবেন এবং কি কি ডকুমেন্ট আপনার লাগবে তার সম্বন্ধে আপনাদেরকে বলবো। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজে সুস্থ থাকবেন, অন্যকে সুস্থ রাখার চেষ্টা করবেন। তো করোনাকালীন সময় সাবধানে থাকবেন এবং নিজের সুরক্ষা রাখবেন, নিয়মিত মাস্ক ব্যবহার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, বাই।